আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে আমি কাশপিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানাচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। লকডাউন পরবর্তী 3 সপ্তাহে করোনায় মৃত্যু ও আক্রান্ত শনাক্ত কমেছে। গত 24 ঘন্টায় শনাক্তের হার 12.07%। গুম খুনের ঘটনা চিরতরে বন্ধে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ, তদন্ত ও বিচারে উচ্চ পর্যায়ের কাঠামো গঠনের আহ্বান। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, লাখো মানুষ পানিবন্দী, ফসলের ব্যাপক ক্ষতি। তৈরি পোশাক শিল্প পরিদর্শনে অ্যাকর্ড ইন্ডাস্ট্রিয়ালের চুক্তি অবৈধ বলে মন্তব্য, বাস্তবায়ন করতে না দেওয়ার ঘোষণা। এবং শতাধিক আরোহী বাঁচানো পাইলট নওশাদ কাইয়ুম মারা গেছেন। দক্ষ এই বৈমানিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। কিরগিজস্তানের ঐতিহ্যবাহী ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালের খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বিশ্বের কিছু দেশ 60 নাগরিকদের 2 ডোজ টিকা নিশ্চিত করার পর বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এই অবস্থায় এদেশেও বুস্টার ডোজ দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়। সরকারের দায়িত্বশীলরা বলছেন, বুস্টার ডোজের চেয়ে এখন দেশের 80% মানুষকে 2 ডোজ টিকা দেওয়াই মূল লক্ষ্য। জানুতুল বাকিয়া কেকার রিপোর্ট। যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী পূর্ণ 2 ডোজ ভ্যাকসিন নেওয়া প্রায় 12 লাখ মানুষের উপর গবেষণা করে দেখেছেন, ফাইজার বায়োএনটেকের টিকা নেওয়ার 5 থেকে 6 মাসের মধ্যে 14% সুরক্ষা কমেছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কমেছে 10%। মোটের ওপর দেখা যায় 6 থেকে 9 মাসের মধ্যে সুরক্ষা 50% নেমে এসেছে। ফাইজারের ভ্যাকসিনটা 5 থেকে 6 মাসের মধ্যে যেটা 88 ছিল সেটা 74 হয়ে যায়। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যেটা 77 ছিল সেটা 67 হয়ে যায়। বিশ্বের বিভিন্ন উন্নত দেশ যেটা ওয়েলথি কান্ট্রি তারা বুস্টার ডোজ দিচ্ছে। এসব দেশে পূর্ণমাত্রায় টিকাদান যেটা 50-এর উপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই বলে আসছে, বিশ্বের প্রায় সব মানুষের 2 ডোজ টিকা নিশ্চিত করা না গেলে মহামারী ঠেকানো যাবে না। কিন্তু কিছু দেশ এর মাঝেই 60 এবং বিভিন্ন জটিলতায় আক্রান্তদের জন্য বুস্টার ডোজের প্রক্রিয়া শুরু করে। বাংলাদেশেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখানেও আসলে গ্লোবাল পলিটিক্স এবং ভ্যাকসিন পলিটিক্স যেটা এবং কোথাও কোথাও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হচ্ছে। সো ভ্যাকসিন নিয়ে আসলে বুস্টার ডোজের ডিসিশন নেওয়ার সময় এখনই আসে নাই। বাংলাদেশে যতগুলো ভ্যাকসিন দেওয়া হচ্ছে এখন আমরা সবগুলোর জন্য ভ্যাকসিন এফেক্টিভনেস স্টাডি করছি। এফেক্টিভনেস শতকরা 80-90 ভাগ থেকে কমে 50 ভাগ, তখনও কিন্তু এটা মহামারী নিয়ন্ত্রণে টুলস হিসাবে কাজ করবে। সরকারি স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতির সাথে সমন্বয় রেখে বাংলাদেশের প্রধান লক্ষ্য বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনা। তারা মনে করেন, করোনা টিকার সুরক্ষার স্থায়িত্ব নিয়ে অনেক গবেষণা বাণিজ্যিক কারণেও হচ্ছে। ফলে এইসব বিষয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। লকডাউন প্রত্যাহারের পরও গত 3 সপ্তাহে আগের সময়ের তুলনায় করোনা ভাইরাসের মৃত্যু এবং আক্রান্ত শনাক্তের হার কমেছে করোনার শনাক্তের পরীক্ষাও। গত 24 ঘন্টায় 94 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে 26,109 জনে। গত 24 ঘন্টায় শনাক্তের হার ছিল 12.07%। মিথিলা নাসরিনের রিপোর্টে বিস্তারিত। 11 আগস্ট থেকে প্রত্যাহার করা হয় সারা দেশে চলমান কঠোর বিধিনিষেধ। 3 এপিডেমিওলজিক্যাল সপ্তাহের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে 9 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,91,111 জন। এ সময় আক্রান্ত শনাক্ত 65,207, সুস্থ হয়েছেন 87,251 এবং মারা গেছেন 1,523 জন।
আগের সপ্তাহের তুলনায় 16 থেকে 22 আগস্ট পর্যন্ত সময়ে নমুনা পরীক্ষা, আক্রান্ত শনাক্ত ও মৃত্যু কমেছে। নমুনা পরীক্ষা কমেছে 50,115, আক্রান্ত শনাক্ত 22,111 ও শনাক্তের হার 6.88% কমেছে। 23 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত সময়ে আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা কমেছে 21,120, শনাক্ত কমেছে 11,557 আর মৃত্যুহার কমেছে 6.48%। গত 24 ঘন্টায় 94 জনের মৃত্যুর মধ্যে দিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু 26,109 জনে দাঁড়িয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে 3,724 জনের আর আক্রান্ত শনাক্তের হার কমে দাঁড়িয়েছে 12.07%। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন সময় নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া সরকারেরই দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা বলেছেন, গুম খুনের মতো ঘটনা চিরতরে বন্ধ করতে হবে। আরো জানাচ্ছেন রাহুল রায়। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে জাতীয় প্রেস ক্লাবে সমবেত হয়েছিলেন নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তারা জানান, হারিয়ে যাওয়া মানুষগুলো ছাড়া কেমন আছেন, কিভাবে কাটছে তাদের দিন। আমাদের স্বজনদের বাসা থেকে, রাস্তা থেকে, স্বজনদের সামনে থেকে, ঘর থেকে বের করে ধরে নিয়ে গেছেন। সরকারের কাছে আমার অভিযোগ নাই, আমার ব্রিলিয়ান্ট ছেলেটাকে ধরে নিয়ে গেছে, আমার ছেলেটাকে ফেরত দেন। আমার বাবা কমেছে আজকে প্রায় 8 বছরের উপরে হয়ে গেছে, আমরা অপেক্ষা করতে চাই না। আমি আমার বাবার সাথে স্কুলে যেতে চাই। আমার বাবার অপরাধ কোথায় সেটা আমি জানতে চাই। পরিবারের সদস্যদের সঙ্গে সমাবেশে আসেন বিশিষ্টজনরাও। আপনি উন্নয়নের কথা বলবেন, অথচ মানুষ ডেকে দিয়ে ধরে দিয়ে মেরে ফেলবেন, খবর দেবেন না। ওই রকম রাষ্ট্র আমরা চাই না। আজকে এই জিনিসের অবসান প্রয়োজন। সেই জন্য তদন্ত কমিটি করে এটা পরিষ্কার করা হোক, জাতিকে তারা পরিষ্কারভাবে বলুক এই জাতীয় ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছে বিএনপি। খুঁজে বার করুন তাদেরকে, তাদের পরিবারের কাছে ফেরত দিন, এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে তার জবাব দিতে হবে, জনগণের আদালতে আপনাদেরকে তার বিচার করা হবে। বিএনপি মহাসচিব বলেন, গুমের সংস্কৃতি বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের মরদেহ দেখা নিয়ে কুতর্ক করছেন। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, হুসেইন মোহাম্মদ এরশাদ কফিন বহন করেছেন, কিন্তু তার ভেতরে যে জিয়াউর রহমানেরই মরদেহ ছিল তা কখনো বলেননি। ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে বিএনপি নোংরা রাজনীতি করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জিয়াউর রহমানের লাশ নিয়েও মির্জা ফখরুল সাহেব কখনো কোনো প্রশ্নেরই সঠিক জবাব দেন না। প্রশ্ন করলে মূল প্রসঙ্গ এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন। জিয়াউর রহমানের লাশ প্রসঙ্গে জেনারেল আরশাদ লাশ কাঁধে বহন করেছেন বলে উত্তর দেন। এ ধরনের উত্তর দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়া সহ উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, ঘাঘট এবং তিস্তা নদীর পানি। বিস্তীর্ণ জমির ফসল ডুবে গেছে। বন্যার পাশাপাশি নদী ভাঙনেও ঘরবাড়ি হারিয়েছেন অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়ে 200-রও বেশি চর, দ্বীপচর ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 50,000-এর বেশি পরিবার। বাড়িঘর ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন পানিবন্দী মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে চর ও দ্বীপচরের অভ্যন্তরীণ যোগাযোগ। আমি যে পরে যা থাকো এখন চালান পাতবো তাও উপায় নেই আমার। পানির মধ্যে জমি তলায় রয়েছে, ঘর বাড়ি আমার ঘাড়া নাই, এর তো ভাই কোনো আইমো আসে না। সিরাজগঞ্জে বসতবাড়ি ও রাস্তাঘাট ডুবে যাওয়ায়
এরই মধ্যে নদী তীরের 5 উপজেলার অন্তত 50,000 মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। তাঁত কারখানায় পানি ওঠায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। অনেক মালিকের তাঁত কল নষ্ট হয়ে গেছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বেড়ে যাওয়ার সাথে সাথে ভাঙন দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে ফুলছড়ি নীলকুঠি আশ্রয়ণ প্রকল্প। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আশ্রয়নের 200-রও বেশি বাসিন্দা। এছাড়াও সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা ও ফুলছড়ির চরাঞ্চলের বেশ কয়েকটি বাড়িতে পানি উঠেছে। রাস্তাটা গোটালটা গেছে ভাঙ্গি যাওয়ার কারণে এখন নৌকা দিয়ে চলাচল করা হচ্ছে। এখানে তো খুবই কষ্ট, এখানে যাওয়ার কষ্ট, পানির সমস্যা। তাদের এখন একমাত্র সম্ভব হলো নৌকা ছাড়া উপায় নেই, পানি তো চতুর্পাকে পানি হয়ে গেছে। বন্যা কবলিত সব জেলাতেই আমন ও বিভিন্ন ধরনের সবজি ক্ষেত পানির নিচে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। বন্যা কবলিতদের ত্রাণ সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন। সাদিয়া ওমর, চ্যানেল আই। কাবুল বিমানবন্দরে 5টি রকেট হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি করা হয়েছে। নিজেদের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিমানবন্দর জুড়ে নিরাপত্তা বাড়িয়েছে মার্কিন সৈন্যরা। সাবরিনা হাসানের রিপোর্ট। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সরিয়ে নেওয়ার আর একদিন বাকি। এর আগে চরম অস্থিতিশীল কাবুল বিমানবন্দর। আত্মঘাতী হামলা ঠেকাতে রোববার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা চালানোর দাবির পরদিনই দফায় দফায় রকেট হামলা চেষ্টা। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে একটি গাড়ি থেকে রকেট ছোড়া হয়েছে, তবে সব হামলা প্রতিহত করার দাবি করেছে হোয়াইট হাউস। হামলার পর থেকেই কাবুল বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। জঙ্গি হামলা থেকে কাবুল বিমানবন্দরকে রক্ষায় রকেট এবং মর্টার প্রতিরোধ ব্যবস্থা চালু রেখেছে মার্কিন বাহিনী। 31 আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং অন্য দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। রোববার কাবুল বিমানবন্দরের ড্রোন হামলায় একজন নিহত হওয়ার ঘটনা তদন্ত করছে পেন্টাগন। একই দিন রাতে কাবুলে একটি আবাসিক এলাকায় মার্কিন ড্রোন হামলায় শিশুসহ 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সাবরিনা হাসান, চ্যানেল আই। দেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা পরিদর্শনে আন্তর্জাতিক ক্রেতাদের জোট একর্ড ও ট্রেড ইউনিয়ন ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে চুক্তিকে অবৈধ বলছেন পোশাক রপ্তানিকারকরা। তাদের দাবি, টেকসই কারখানা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার অনুমোদিত আরএমজি সাস্টেইনেবল কাউন্সিল রয়েছে। মেশরুর শাকিলের রিপোর্ট। 2013 সালে রানা প্লাজা ধসের পর নিরাপদ তৈরি পোশাক কারখানা নিশ্চিত করতে কাজ করে ক্রেতাদের আন্তর্জাতিক দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স। 2019 সালে চুক্তির মেয়াদ শেষে ও আদালতের নির্দেশনায় তাদের কার্যক্রম গোটায় অ্যাকর্ড। পরবর্তীতে কারখানা পরিদর্শনের কাজ শুরু করে বায়ার, শ্রমিক ইউনিয়ন ও তৈরি পোশাক রপ্তানিকারকদের সমন্বয়ে গঠিত আরএমজি সাস্টেইনেবল কাউন্সিল। কিন্তু গত 5 দিন আগে নেদারল্যান্ডস থেকে ক্রেতাদের পরিদর্শন জোট অ্যাকর্ড ও শ্রমিক ইউনিয়নের মধ্যে নতুন চুক্তি হয়। অ্যাকর্ডের এমন চুক্তিকে বেআইনি দাবি করে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ তীব্র প্রতিবাদ জানায়। আমাদের দেশে আরএসসি অলরেডি একটা প্ল্যাটফর্ম আছে, যেটা আইএলও, সরকার, শ্রমিক সংগঠন, ব্র্যান্ড বায়ার সবাইকে নিয়ে গঠিত, এবং অ্যাকর্ড যাওয়ার পরে আরএসসি ফলো আপ গুলো করছে। তারা যে ঘোষণাটা দিয়েছে এটা শিষ্টাচার বিবর্জিত একটা অধ্যত্বপূর্ণ ডিক্লারেশন। যে প্রেস নোটটা বিভিন্ন মিডিয়াতে বাংলাদেশে পাঠিয়েছে, এই ধরনের প্রেস নোট পাঠাবার কোনো এখতিয়ার তাদের নেই। আরএমজি সাস্টেইনেবল কাউন্সিল বলছে, স্বাধীন পরিদর্শন প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে এমন চুক্তি করার সুযোগ নেই। নতুন করে এমন কোনো চুক্তি তো সরকার বা আমাদের কারোর সাথে হয়নি। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রে তারা কার্যক্রম চালাবে বা কারো মাধ্যমে চালাবে, আমস্টারডামে বসে একটা ঘোষণা দিয়ে দেওয়া, এটা বৃদ্ধাঙ্গুলি দেখানো একটা সরকার, একটা দেশের সরকার এবং আদালতের প্রতি। গুরুত্বপূর্ণ এই রপ্তানি খাত নিয়ে এ ধরনের পদক্ষেপের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানিয়েছে পোশাক রপ্তানিকারকরা। মাশরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। মধ্য আকাশে অসুস্থ হয়ে ভারতে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজে অসুস্থ হয়ে পড়লেও যাত্রীদের নিরাপদে রাখেন পাইলট নওশাদ। এর আগেও আকাশে যান্ত্রিক ত্রুটিতে পড়া বিমানকে নিরাপদে অবতরণ করিয়েছিলেন তিনি। ওবায়দুল রশিদের রিপোর্ট। 1977 সালের অক্টোবরে জন্মগ্রহণ করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম।
BAF শাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। বাবার মতো পাইলট হয়ে চাকুরি শুরু করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। ওমানের মাস্কাট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 124 জন যাত্রী নিয়ে বাংলাদেশে আসার পথে শুক্রবার সকালে ভারতের আকাশে থাকা অবস্থায় অসুস্থ বোধ করেন পাইলট নওশাদ আতাউল কাইয়ুম। নিকটস্থ নাগপুর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। নাগপুরের একটি হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হয়ে কোমায় চলে যান তিনি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার বাংলাদেশ সময় সকাল 10:30টায় মারা যান বীর পাইলট নওশাদ আতাউল কাইয়ুম। এর আগেও 2016 সালের 22 ডিসেম্বর মাস্কট থেকে চট্টগ্রাম আসার পথে একই মডেলের একটি বিমানে উড্ডয়নের আগ মুহূর্তে চাকা ফেটে গিয়েছিল। দক্ষতা ও সাহসিকতার সাথে ওই অবস্থায় বিমানটিকে 5 ঘন্টা আকাশে উড়িয়ে ঢাকায় জরুরি অবতরণ করে যাত্রী ও ক্রুদের জীবন বাঁচিয়েছিলেন পাইলট নওশাদ আতাউল কাইয়ুম। পাইলট নওশাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সাথে যোগাযোগ করছে বিমান মন্ত্রণালয়। সব আনুষ্ঠানিকতা শেষে বিমানের একটি ফিরতি ফ্লাইটে পাইলট নওশাদের মরদেহ ঢাকায় আনা হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ মারা গেছেন। রোববার রাত 11:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 85 বছর। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে 33 দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বুদ্ধদেব গুহ। এরপর 31 জুলাই আবারও হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শ্বাসকষ্ট, লিভার এবং কিডনি জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুদ্ধদেব গুহের তার প্রথম প্রকাশিত গ্রন্থ জঙ্গল মঙ্গল। এরপর তিনি মাধুকুরি, কোজাগর, অববাহিকা ও বাবলি সহ বহু অসাধারণ উপন্যাস উপহার দিয়েছেন। কিশোর সাহিত্যে তার সৃষ্টি করা রিজুদা বা রিবুর পাঠকের কাছে জনপ্রিয় চরিত্র হয়ে ওঠে। এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি। আর বিরতির পর যা থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটি মহল সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, যা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় জন্মাষ্টমীর উৎসবে অনলাইনে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, বিভেদের কৃত্রিম প্রাচীর গড়তে যারা চেষ্টা করছে তারা কোনোদিন সফল হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। The spirit of a Bangladesh that can celebrate Christmas, Eid, Buddh Purnima, Puja, Janmashtami is the spirit that will hold this country together and keep it on the pathway, a progressive pathway of prosperity. সাম্প্রদায়িক অপশক্তি আঘাত আনে নানান কৌশলে, তাদের অপচেষ্টা এখনো চলছে। এই দুর্বৃত্তায়ন যারা করে তারা সনাতন ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয়ে এবং তাদের বাড়িঘরে হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা চক্রান্ত করে। এটা সরকারের বিরুদ্ধেই একটা ষড়যন্ত্র। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শরীরে ব্যথা এবং লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা সমস্যার সমাধান দিচ্ছে স্টেম সেল থেরাপি। বাংলাদেশের সর্বাধুনিক ল্যাবে রিজেনারেটিভ মেডিসিন দিয়ে এরই মধ্যে সফলতা পেয়েছেন টোটিসেল লিমিটেড। থ্যালাসেমিয়া এবং হৃদরোগ সহ নানা রোগের চিকিৎসা নিয়ে গবেষণা করছে প্রতিষ্ঠানটি। লায়লা নওশিনের রিপোর্ট। সুস্থ সক্রিয় জীবন বজায় রাখতে বিদেশে না গিয়ে দেশের মাটিতে রিজেনারেটিভ চিকিৎসা সেবা নিতে আগ্রহী হয়ে উঠছে দেশের মানুষ। অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সাশ্রয়ী খরচে স্টেম সেল থেরাপি দিয়ে
এরই মধ্যে আস্থা অর্জন করেছে টোটিসেল লিমিটেড। কোভিড-19 ব্যবস্থাপনা, স্পাইনাল কর্ডে আঘাত বা ব্যথা, ডায়াবেটিস, হৃৎপিণ্ডের টিস্যু রিজেনারেশন, ব্যথা কমানো এবং ত্বক ও চুলের নানা সমস্যা সহ জটিল রোগের আধুনিক চিকিৎসায় এখন স্টেম সেল চিকিৎসা সেবা নিচ্ছে মানুষ। নি জয়েন্ট পেন, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, এই ধরনের ডিজিজগুলোতে টোটিসেল বিভিন্ন ইন্ডিভিজুয়ালাইজ স্পেশালাইজ কিছু স্টেম সেল আমাদেরকে দিচ্ছে এবং আমরা সেগুলো রোগীর জন্য ইউজ করছি এবং আমি মনে করছি রোগী এবং রোগীর যে ফিডব্যাক সেটা অনেক আশাব্যঞ্জক। টোটিসেলের পিআরপি অন্যান্য যে পিআরপি গুলো ইউজ হয় তার চেয়ে অনেক বেশি ডিফারেন্ট এই কারণে যে আমরা 5 টাইমস এবং মোর দেন 5 টাইমস পর্যন্ত পিআরপিটাকে এনরিচ করতে পারি, যেটা বাংলাদেশে অ্যাকচুয়ালি অথেন্টিক ওয়েতে কেউ করতেই পারছে না। রোগীর নিজের শরীরের নিরাময় ক্ষমতাকে কাজে লাগিয়ে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে টোটিসেল। পিআরপিটা তৈরি করা হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, যা আমাদের দেশে যারা নিচ্ছে এবং বহু পেশেন্ট আমাদের দেশে উপকৃত হচ্ছে, ডে বাই ডে আমাদের পেশেন্টও বাড়তেছে। পিআরপির জন্য একটা ডোজ দিলে যেখানে আমার $2,500 পেমেন্ট করতে হচ্ছে, ভাইরাস আমরা বাংলাদেশে খুব সাশ্রয় মূল্যে চিন্তাই করতে পারবে না যেটা আমরা দিচ্ছি, এবং আমরা যে পিআরপি ওখানে যে নিয়েছি সেটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওইভাবে মেনটেন করে নাই, যার জন্য বেনিফিট পায় না। থ্যালাসেমিয়া, হৃদরোগ সহ বিভিন্ন রোগের উন্নত ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে দেশ বিদেশের গবেষকদের নিয়েও গবেষণা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় আইডার কারণে লুইজিয়ানা এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের জেরে লুইজিয়ানার 10 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমস্যার মুখে পড়েছে নিউ অরলিন্সের টেলিযোগাযোগ ব্যবস্থা। নাফিস ইফতেখারের রিপোর্ট। 2005 সালে হারিকেন ক্যাটরিনার তাণ্ডবের ঠিক 16 বছর পর আবারও শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও নিউ অরলিন্স অঙ্গরাজ্য। স্থানীয় সময় রোববার নিউ অরলিন্সের দক্ষিণ উপকূলে ক্যাটাগরি 4 মাত্রায় আঘাত হানে হারিকেন আইডা। প্রবল বাতাস আর বৃষ্টিতে মুহূর্তেই বিদ্যুৎ হারায় লুইজিয়ানা ও মিসিসিপি রাজ্যের 10 লাখেরও বেশি মানুষ। হারিকেন ক্যাটরিনার আঘাতের পর নিউ অরলিন্সের বন্যা প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা হয়েছিল। তারপরও ঘূর্ণিঝড় আইডার কারণে আরও একবার উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত লুইজিয়ানা নিম্নাঞ্চল। হারিকেন আইডা সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘূর্ণিঝড় পরবর্তী সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। উপকূলে আঘাত হানার 9 ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় আইডা শক্তি হারায়। তবে প্রবল বৃষ্টি ও তা থেকে আশপাশের রাজ্যগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। নিটল টাটা বিশেষ সংবাদ। কিরগিজস্তানের ঐতিহ্যবাহী ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এই উপলক্ষে দেশটির রাজধানী বিশকেকের ওল্ড স্কোয়ারে নানা আয়োজন করা হয়। কিরগিজস্তান আমাদের মাতৃভূমি, এই স্লোগানে এবারকার আয়োজনে অংশ নেয় ইউক্রেন, বুলগেরিয়া, আফগানিস্তান, উজবেকিস্তানের অনেক কিরগিজ বংশোদ্ভূতরা। এবছর একই সাথে দেশটির 30তম স্বাধীনতা বার্ষিকী এবং ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল একই সাথে উদযাপিত হচ্ছে। কিরগিজস্তান স্বাধীন হবার পর ভৌগোলিক কারণে বিভিন্ন দেশে ভাগ হয়ে পড়ে কিরগিজস্তানের অধিবাসীরা। সেই সব দেশে বাস করা কিরগিজদের পুনর্মিলনের লক্ষ্যে 1994 সাল থেকে এই উৎসব চালু করা হয়। এবারে কৃষি সংবাদ। যশোরে পাটের ভালো ফলন হলেও বাজার মূল্য কম, এতে লোকসান গুনছেন চাষি এবং ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের কারণেই তাদের বারবার আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে। আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরে হঠাৎ করেই পাটের বাজার নিম্নমুখী। কোরবানি ঈদের আগে প্রতিমন পাট 4 থেকে 4,500 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 2,200 থেকে 2,500 টাকায়। সরকার যদি ন্যায্য মূল্য করে একটা বাজার নির্ধারণ করত তাহলে আমরা লাভবান্বিত হতাম। যে পরিমাণ আশা করছিলাম সেভাবে দাম নাই। পাটের দাম পড়ে যাওয়ায় চাষিদের পাশাপাশি লোকসানের কবলে পড়েছেন ব্যবসায়ীরাও। মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। গত সপ্তাহে পাট কেনা হয়েছিল 3,000 টাকা,
এই সপ্তাহে পাট 24-2500 টাকা। পাট সরকার যদি একটা নির্দিষ্ট দাম দিত তাহলে লস খাওয়া যেত না, কিন্তু সরকার কোনো দাম দেয়নি। এখন পাটের ব্যবসা আর করবো না। 200 মন 500 মন 400 মন যারা কিনছে এদের যে লসের মানদণ্ড কোথায় দাঁড়াবে এর কোনো শেষ নাই। 300-400 মন মতন কিনা রেস পাট, এখন এই লসের মূল্য আর কনে পাবো। এখন পাটের বাজার দর কমে যাওয়ায় বিষয়টি সাময়িক বলছে কৃষি বিপণন অধিদপ্তর। যদি কোনো অসাধু ব্যবসায়ী বা অসাধু সিন্ডিকেট এই মিলের সাথে যোগসাজশ করে এই মূল্যটা নিয়ন্ত্রণের চেষ্টা করে, সে ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুদের নির্মল পরিবেশে বেড়ে ওঠার সুযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশ জুড়ে পুনর্বাসিত পরিবারের হাজারো শিশু শিক্ষা এবং স্বাস্থ্য পাওয়ার সহ সমাজের মূল ধারায় যুক্ত হবে। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। নড়াইলের শিরিনা বেগম তার অর্ধেক জীবন কাটিয়েছেন আফরা নদীর বেড়িবাঁধের ঝুপড়ি ঘরে। আশ্রয়ন প্রকল্পের এই পাকা বাড়িতে নতুন সংসার পেতেছেন শিরিনা। মুজিববর্ষে প্রধানমন্ত্রী উপহারের বাড়ির সঙ্গে ঘর আলো করে এসেছে ফুটফুটে এই শিশু সামিয়া আক্তার। ছোট্ট একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যে আমরা থাকতাম, বৃষ্টি বাদলা পড়তো, থাকার কোনো পরিবেশ ছিল না। খুলনা উপকূলীয় অঞ্চলের বাস্তুহারা রীতা বোসের আশা তার সন্তান বড় হবে সুশিক্ষা নিয়ে। আমার স্বামী পঙ্গু, আমি থাকতে পারতাম না, এখন একটা ঘর পেয়েছি, আমার ছেলে মেয়ে একটা বাসা হয়েছে, তারা স্কুল কলেজে যেতে পারবে। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও বিদ্যুৎ সুবিধা পাওয়ার পাশাপাশি দূষণমুক্ত পরিবেশে বেড়ে উঠছে আশ্রয় প্রকল্পের শিশুরা। তার এই যে পরিবেশটা, এই পরিবেশটা তো আগে ছিল না। আজকে বস্তি যদি থাকতো, বস্তির ভিতরে ঘর নাই, রান্নার জায়গা নাই, গোসলের জায়গা নাই, বাথরুমের জায়গা নাই, তাহলে কি সেটা কি পরিবেশ ভালো থাকে? পরিবেশ দূষণ হয়। সুবিধাবঞ্চিত মানুষের দিন বদলের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে বাংলাদেশ। পথ শিশু হিসেবে পরিচিত সেই সকল শিশুদেরকে আজকে তারা যে আবাসনটা পেয়েছে, এই আবাসনের মধ্য দিয়ে তারা নতুন জীবন তৈরি করার এবং নতুন স্বপ্ন দেখার যে জায়গাটি তৈরি হয়েছে ওদের। তাদের কিন্তু সেই যে হীনমন্যতা ছিল আগে, সেই নতুন প্রজন্মের কাছে সেই হীনমন্যতা থাকবে না। তারা সমাজে ভালো ভালো কন্ট্রিবিউশন করবে এবং দেশ এগিয়ে যাবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উপকারভোগী পরিবারগুলো দারিদ্র্য বিমোচন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাই প্রকল্পের লক্ষ্য। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে ধামাকাশপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে পিসি বিক্রি 17% বেড়েছে। এর আগে জানুয়ারি মার্চ প্রান্তিকে পিসি বিক্রি বেড়েছিল 74%। যুক্তরাষ্ট্রের পিসি বাজারে 21.9% শেয়ার রয়েছে এইচপির। এ নিয়ে টানা 2 প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষস্থানে রয়েছে এইচপি। 20.6% শেয়ার নিয়ে বাজারে দ্বিতীয় স্থানে অ্যাপল। তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা ডেল এবং লেনোভোর শেয়ার 15.6% ও 12.4%। মহামারীর কারণে মানুষের জীবনধারায় পরিবর্তনের কারণে পিসির ব্যাপক চাহিদা আগামী দিনগুলোতেও থাকবে বলে প্রযুক্তি গবেষকরা মনে করছেন। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। 2020 অর্থ বছরে মোট ক্ষতির 1/3 কাটে উঠেছে এয়ার নিউজিল্যান্ড। দেশের ভেতরে বিমান চলাচল সহ কার্গো সেবার চাহিদা বৃদ্ধি পাওয়ায় করোনা মহামারীর ক্ষতি কাটে ওঠা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উড়োজাহাজ সংস্থাটি জানায়, গত 12 মাসে প্রতিষ্ঠানটির গড় ক্ষতির পরিমাণ 28 কোটি 90 লাখ নিউজিল্যান্ড ডলার। বিগত বছরের পরিমাণ ছিল 45 কোটি 40 লাখ নিউজিল্যান্ড ডলার। সংস্থাটির কার্গো পরিবহন সেবার চাহিদা 71% বাড়ার পাশাপাশি আভ্যন্তরীণ খাতে জাহাজ চলাচলের পরিমাণ করোনা পূর্ববর্তী সময়ে 93% উন্নীত হওয়ায় এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তবে সীমান্ত বন্ধ থাকায় পরিচালনা খাতে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় 48% কমে 250 কোটি ডলারে দাঁড়িয়েছে। এর সাথে সংবাদে আবারও নিচ্ছে
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জাসদকে জড়িয়ে এলোপাতারি বক্তব্য যারা দিচ্ছে তারা শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলার জন্যই করছে। তাই দ্রুত সত্য উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। দুপুরে জাসদ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে প্রকৃত খুনিদের আড়ালের চেষ্টা চলছে। তাই দ্রুত বঙ্গবন্ধুর হত্যার পেছনে ষড়যন্ত্রকারী ও পৃষ্ঠপোষকতাকারীদের বিচারের আওতায় আনতে হবে। বিরোধী দল ছিলাম, কিন্তু তার মানে এই নয় জাতির পিতাকে হত্যা করে যারা সামরিক শাসন কায়েম করবে, যারা পাকিস্তান পন্থায় নিয়ে যাবে বাংলাদেশকে, তাদেরকে জাসদ সমর্থন করতে পারে না। জিয়া মুস্তাকের সামরিক সরকারের সঙ্গে আপোষ করেনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক বলেছেন, দালিলিক প্রমাণ সাপেক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল করা হবে। জাতীয় প্রেস ক্লাবের শক্তি বর্ষের আলোচনায় তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের মদতদাতাদেরও বিচারের আওতায় আনা হবে। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই এমন বক্তব্যকে চ্যালেঞ্জ করে প্রয়োজনে ডিএনএ টেস্টের মাধ্যমে বিএনপিকে তা প্রমাণ করতে বলেছেন মন্ত্রী। জিয়ার সমাধিস্থল জাতীয় সংসদ এলাকায় নকশা বহির্ভূত সব অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। আমরা বলতে চাই জিয়াউর রহমানের লাশ পাওয়া যায় নাই, তো ইতিহাসের স্বার্থে সেটা কার কবর সেটা নির্ধারিত হওয়া উচিত। এটা ব্যক্তিগত কোনো শত্রুতা নয়। আমার দাবি সঠিক এই কবর কার, আমি বলতে চাই যে কোনো মতেই জিয়াউর রহমানের নয়। যদি হয়ে থাকে তার প্রমাণ ছবি দেখা। সিএ শিক্ষার্থী এবং আইসিএবির সদস্যদের একই ছাতার নিচে আনতে ওয়েব পোর্টাল উন্মুক্ত করেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ আইসিএবি। শিক্ষার্থী, সদস্য এবং যারা চাকরি দিতে চায় এমন প্রতিষ্ঠান এই পোর্টাল ব্যবহার করবে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মুনির সিএ শিক্ষার্থী এবং আইসিএবির সদস্যদের প্লেসমেন্ট অটোমেশনের উদ্বোধন করেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে নিজেদের যুক্ত থাকতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। অনলাইন মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিএবি সভাপতি মাহমুদুল হাসান সহ অন্যরা বক্তৃতা করেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোকাবহ আগস্ট পালন করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটি। সরকারি এবং দলীয় প্রতিটি আয়োজনে ছিল বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে আলভি হোসাইনের রিপোর্ট। লস অ্যাঞ্জেলস কনসাল অফিসে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র সফরে থাকা বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি। দোয়ার আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রীর সফর সঙ্গী ওয়াসার এমডি তাকসিম এ খান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কনসাল জেনারেল অফিসের কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় শোক দিবস পালনে ফাতেহা পাঠ ও আলোচনার আয়োজন করে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং অন্যরা। জাতির পিতা সহ 15ই আগস্টে শহীদদের স্মরণে দোয়া আলোচনা সভা করে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন। প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। জাতির পিতা ছিলেন বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের বন্ধু, মুক্তির প্রতীক। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নিউ ইয়র্ক কনসাল জেনারেল অফিসের কর্মকর্তা কর্মচারীরা। বক্তৃতা করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। বঙ্গবন্ধু না থাকলে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশ পেতাম না। বাংলাদেশ এবং শেখ মুজিবুর রহমান অবিচ্ছেদ্য দুই সন্তান। জাতীয় শোক দিবস পালনে আলোচনা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। আলভি হোসাইন, চ্যানেল আই। এবারে ই ভ্যালি খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচে নুরুল হাসান সোহানের কিপিং করার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিগো। তবে আপাতত দল নিয়ে নয়, বিশ্বকাপের আগে সবগুলো সিরিজ জয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন টাইগার কোচ। রিপোর্ট করছেন তামান্না তানজিনা।
পরপর দুটি টি-20 সিরিজ জয়কে বিশ্বকাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি মনে করছেন না বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের একদিন আগে প্রেস কনফারেন্সে যুক্ত হন তিনি। জানিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজে বেশ কিছু খেলোয়াড়ের পারফরমেন্স পর্যবেক্ষণ করা গেছে। করোনায় সমস্যায় পড়তে হচ্ছে এটা ঠিক, কিন্তু স্কোয়াড বড় হওয়ার কারণে নতুনদের পারফরমেন্স দেখা যাচ্ছে। গত সিরিজগুলোতে ওদের খেলা অবশ্যই প্রশংসনীয়, তবে আমার মনে হয় না বিশ্বকাপের দল নির্বাচনে তাড়াহুড়ো করা উচিত। অন্তত নিউজিল্যান্ড সিরিজটা দেখা উচিত আগে। বাংলাদেশের ওপেনিংয়ে তামিমের বিকল্প কে বা কারা হবেন সেটি সবসময় আলোচনাধীন। এই সিরিজে সৌম্য, লিটন এবং নাইমের মধ্যে যে কোনো দুজন সুযোগ পাচ্ছেন ওপেনিংয়ে। কোচ জানিয়েছেন, প্রথম 2 ম্যাচ সোহান এবং পরের 2 ম্যাচ কিপিং করবেন মুশফিক। পঞ্চম ম্যাচের সিদ্ধান্ত পরে হবে। ওপেনিংয়ে নাইম তো অসাধারণ করছে। আমার মনে হয় না এখন ওপেনিং পার্টনারশিপ নিয়ে খুব সমস্যা হবে। অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটসম্যানরা যেহেতু তেমন সুযোগ পাননি, আমার মনে হয় এই সিরিজে অন্তত 150 থেকে 160 রান হওয়া উচিত। পাশাপাশি বোলাররাও যেন ভালো করতে পারে সেভাবে উইকেট বানানো উচিত। একদিন বিশ্রামের পর সোমবার প্র্যাকটিস করেছে নিউজিল্যান্ড, তবে উপমহাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ব্ল্যাক ক্যাপদের। প্র্যাকটিসের সময় মাঠে নামলে কিছুক্ষণের মধ্যেই ঘেমে যাচ্ছি। উইকেটটা অন্যরকম অফ কাটার ভালো কাজ করবে। আমাদের বোলিং কোচের যেহেতু এই ধরনের উইকেট সম্পর্কে ধারণা আছে, তাই তার কাছ থেকে যতটা সম্ভব শেখার চেষ্টা করছি। সব হিসাব নিকাশ শেষেই চূড়ান্ত হবে বেস্ট 11। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। অনলাইন বেটিং এবং স্পট ফিক্সিং এর অভিযোগ প্রমাণ হওয়ায় আরামবাগ ক্রীড়া সংঘ এবং ক্লাবটির কর্মকর্তা এবং দেশি বিদেশি ফুটবলারদের যে শাস্তি দেওয়া হয়েছে একে সমর্থন করেছেন সাবেক ফুটবলাররা। তাদের মতে, শাস্তি হওয়ায় আর কোনো ক্লাব এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সাহস পাবে না। বিস্তারিত সাদি মাহমুদের রিপোর্টে। 2019 সালের ক্যাসিনো কাণ্ডের পর থেকেই তালা ঝুলছে আরামবাগ স্পোর্টিং ক্লাবের মেইন গেটে, যেটি খোলার আগেই আরেক দফা নিষেধাজ্ঞার কবলে 63 বছরের পুরনো ক্লাবটি। অনলাইন বেটিং ও স্পট ফিক্সিং এর প্রমাণ পাওয়ায় প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে ক্লাবটিকে। 14 খেলোয়াড় সহ 20 জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের শাস্তি। পাতানো খেলা শনাক্তকরণ কমিটির সুপারিশে এই শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাবেকরা বলছেন, শাস্তি যথোপযুক্ত হয়েছে। কষ্ট লাগছে এই কারণে যে আমি আরামবাগ থেকেই উঠে এসেছি। আরামবাগ ক্লাবে অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছে, আরামবাগে খেলে। তো এরকম একটা ক্লাব এইভাবে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললো, এটা আসলে আমাদের কাছে খুবই বিশেষ করে আমি খুবই মর্মাহত। যে শাস্তিটা হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশ ফুটবলের অনেক ক্লাবগুলো এখান চিন্তা করবে যে আসলে খারাপ কাছে যাওয়া যাবে না। শাস্তির এমন ঘটনায় ভবিষ্যতে আর কেউ এমন অনৈতিক কাজ করার সাহস দেখাবে না বলেও মনে করছেন তারা। এখন এদের উচিত এটাকে নিয়ে করা, যেটা অন্য আরো কেউ কোনো অফিসিয়াল বিহেভিয়ার কেউ ইনভলভ আছে কিনা সব কিছু এটা চেক করতে পারে। স্টার্ট তো হয়েছে এবং একটা থ্রেট তো হয়েছে, এটা আমি আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট মেনাজ। হ্যাঁ, ওকে অ্যারেস্ট করা উচিত। ওকে অ্যারেস্ট করার পরে আর তারপরে ওর কাছ থেকে ইনফরমেশন নেওয়া উচিত, আর কারে কারে ধরছিলা তুমি। আজীবন নিষিদ্ধ হওয়া আরামবাগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম অবশ্য বাফুফের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবারও তদন্তের দাবি জানিয়েছেন। কিছু খেলোয়াড়ের শাস্তির মেয়াদ কমাতে বাফুফের কাছে আবেদন করবে ক্লাব কর্তৃপক্ষ। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। কিরগিজস্তানে বাংলাদেশ ফুটবল দলের সাথে যোগ দিয়েছেন দলের নতুন 2 সদস্য তাহমিদ আলম এবং রাহবার ওয়াহেদ খান। 3 নেশনস কাপকে সামনে রেখে সোমবার কিরগিজস্তানের স্পোর্টস সিটি ফিল্ডে প্রায় 3 ঘন্টা অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলনে ছিলেন এই 2 তরুণ প্রবাসী ফুটবলার। ওভারঅল অনেক ভালো ছিল, সবাই অনেক ওয়েলকামিং ছিল, সব প্লেয়ার্সরা very accommodating. Practice was great. We trained about 3 hours. We're feeling good, সবাই healthy. Just looking forward to the next training and hope I can make my spot in the starting 11. So সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। চাই যে আরো ভালো খেলা, আমি টপ 11দের মধ্যে আমি ঢুকতে পারি এই ফার্স্ট ম্যাচের জন্য, আর আশা করি এটা হবে। এরই সাথে সংবাদে একেবারে শেষ পর্যায়ে আমরা শেষ করবার আগে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার।
লকডাউন পরবর্তী 3 সপ্তাহে করোনায় মৃত্যু আক্রান্ত শনাক্ত কমেছে, গত 24 ঘন্টায় শনাক্তের হার 12.07%। গুম খুনের ঘটনা চিরতরে বন্ধে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ, তদন্ত ও বিচারে উচ্চ পর্যায়ের কাঠামো গঠনের আহ্বান। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, লাখো মানুষ পানিবন্দী, ফসলের ব্যাপক ক্ষতি। তৈরি পোশাক শিল্প পরিদর্শনে কোর ইন্ডাস্ট্রিয়ালের চুক্তি অবৈধ বলে মন্তব্য, বাস্তবায়ন করতে না দেওয়ার ঘোষণা। এবং শতাধিক আরোহী বাঁচানো পাইলট নওশাদ কাইয়ুম মারা গেছেন, দুঃখ এই বৈমানিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক।